পুলিশ আবারও ধাওয়া দিয়েছেন, ইট পাটকেল ছোড়া হচ্ছে। 1 কোটি মানুষ ঘেরাও করবে যমুনা। বক্তব্য ছিল কেই চুপ, যথেষ্ট বিচক্ষণ একজন ঘাগু প্লেয়ার। এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই, যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি। বাট ফাইনালি নানান ধরনের ঝক্কি ঝামেলা নিয়ে গভীর রাতে সাহসটা দেখাইছেন সেই লেভেলে। ঢাকায় কিছু ঘটতে যাচ্ছে, আজ রাতের মধ্যেই ঢাকায় কিছু ঘটবে বলে মনে হচ্ছে। প্রেসিডেন্টকে কেন্দ্র করে বর্তমানে এই সময়ে এই মুহূর্তে হাজারো নয় লক্ষ মানুষ সমাগত হচ্ছে ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। একটি কিছু ঘটাতে যাচ্ছে আজকে রাতের মধ্যে। আন্দোলন থামছে না, আন্দোলন থামানো যাচ্ছে না, আন্দোলন কোনোভাবেই থামাতে পারছে না সরকার। এরকম পরিস্থিতিতে কি হবে? ঢাকা ক্যান্টনমেন্টে সারা রাত গোলাগুলি হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্টে একটা উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সেনা প্রধানের ভূমিকার দিকে অনেকেই তাকিয়ে আছে যে তিনি আসলে কি করতে যাচ্ছেন। এবার হয়তো বড় কিছু ঘটতে চলেছে। এটা কিন্তু কোনো রকম ছোটখাটো ডেভেলপমেন্ট নয়। বাংলাদেশকে বাদ দিয়ে 7 সিস্টার্সকে যুক্ত করতে ভারতের নয়া প্রকল্প। 1 মাস যেতে না যেতেই কালকে ভারতবর্ষ এক মেগা প্রজেক্ট নিজের মধ্যে রিলিজ করলো, যে খবর সামনে আসার পর মোহাম্মদ ইউনূস বুঝে গেলেন তার তো এই অঞ্চলে অভিভাবক হওয়া হলোই না, উল্টে ডক্টর ইউনূস সরকার সত্যি কঠিন পরিস্থিতি পড়ছে। এর মানে এই সরকার জনরোষে করা এটা মুহূর্তের ব্যাপার। মাহফুজের মাধ্যমে প্রমাণিত হয়েছে। মাহফুজ কয়েক সেকেন্ডের মধ্যে জনরোষে পড়েছে। বাংলাদেশের পর আমদানি নিষেধাজ্ঞা দিয়ে রীতিমতো একটা ঈদের উৎসব ভারতে। বিজেপির একজন নেতা বলেছেন, ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ। বাংলাদেশ বিক্রি হচ্ছে, কে কে কিনতে চান? ঢাকার প্রবল আগ্রহের মুখেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজি হলেন না। কি কারণে রাজি হলেন না? নিশ্চয়ই আন্তর্জাতিক খেলাতের মধ্যে রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো ভিডিও ধৈর্য সহকারে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। মুখেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজি হলেন না। কি কারণে রাজি হলেন না? নিশ্চয়ই আন্তর্জাতিক খেলাতের মধ্যে রয়েছেই। সে বিষয়ে পরে আসছি। মূল যে বিষয়টি সেটি হচ্ছে জাতিসংঘের 3য় ওশান কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সে আগামী 9 জুন থেকে। তো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমাদের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক ছিল। প্রধান উপদেষ্টা ফ্রান্সে যাবেন 8 তারিখে। ফ্রান্সের প্রেসিডেন্ট সে দেশে কনফারেন্সে যাওয়া যাচ্ছেন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং বিভিন্ন এনজিওর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা, তাদের সম্মানে তিনি একটি নৈশভোজ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এই সফর বাতিল করা হয়েছে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই। কারণটি হচ্ছে সম্মেলনের সাইড লাইনে ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলাদা একটি বৈঠকের আগ্রহের কথা জানিয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। কিন্তু ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয় যে যেহেতু এর মধ্যে আরও অনেক দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান আসছেন, তাদের অনেককে সময়সূচি দেওয়া হয়েছে, এই মুহূর্তে আর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আলাদা বৈঠকের ক্ষেত্রেও সময় বের করতে পারছেন না ইমানুয়েল ম্যাক্রো। পরবর্তীতে ঢাকার পক্ষ থেকে আবারও দেনদরবার করা হয় যেন যেভাবে হোক একটি বৈঠকের আয়োজন করা হয়। ঢাকার এই তুমুল আগ্রহের মুখে সুযোগটি নেওয়ার চেষ্টা করে ফ্রান্স। তারা দুই দেশের সরকার প্রধানের মধ্যে এই বৈঠকটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়নি। তারা একটা গিভ অ্যান্ড টেকের পর্যায়ে যেতে চেয়েছিল। কি সেটি? তারা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিল যে 2023-এর প্রতিশ্রুতি অনুযায়ী স্যাটেলাইট এবং এয়ারবাস কেনার যে কথা হয়েছিল ফ্রান্স থেকে, সেই বিষয়ে বা সেই এজেন্ডাগুলো এই বৈঠকে রাখতে, কিন্তু ঢাকা সেটিতে রাজি হয়নি। রাজি না হওয়ার কারণও আছে এবং এটুকু জানিয়ে রাখি যে এই বিষয়টি চূড়ান্ত আকারে ফ্রান্সের পক্ষ থেকে চলতি মাসের প্রথম সপ্তাহে জানিয়ে দেওয়া হয় যে সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক সম্ভব হচ্ছে না। এবং তার পরবর্তীতে আমাদের সরকার প্রধানের পক্ষ থেকে
তার সফরটি বাতিল করা হয় আনুষ্ঠানিকভাবে। এখন কেন এই এজেন্ডাগুলোর সামনে রেখে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠকে রাজি হলেন না? খুব স্বাভাবিক, রাজি হওয়ার কথাও নয়। বাংলাদেশকে বাদ দিয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে ভারতের নয়া প্রকল্প, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। ভারত বাংলাদেশ সম্পর্কটা কেমন এটি শত শত ভিডিওতে হয়তো আলাপ করে ফেলেছে, এটা আর বলবার অপেক্ষা রাখে না। বিগত 9 মাসে এই সম্পর্কটা কোথায় নেমেছে এবং এটি আদৌ খুব সহসা উঠবে বলে মনে হয় না, কারণ ইতিমধ্যে ভারত 10 মাস 9 মাস দেখে বুঝতে পেরেছে যে বাংলাদেশ আরেকটা সেই আগের বাংলাদেশ, 10 মাস আগের যে বাংলাদেশটি ছিল সেই বাংলাদেশটি এখন নেই। যার কারণে ভারত নানা কর্মে নানা পদক্ষেপে এখন বাংলাদেশকে মাইনাস করে চিন্তা ভাবনা করছে। ইতিমধ্যে বাংলাদেশের উপর নানা রকম নেতিবাচক ইনিশিয়েটিভ নেওয়া শুরু করেছে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, আপনারা জানেন। আজকে দিনের আরেক ভিডিওতে আরেকটি বিষয় আলাপ করলাম যে গতকালকে ট্রেড বন্ধ করলো, স্থল বন্দর দিয়ে বাংলাদেশের পণ্য ভারতে রপ্তানি করতে পারবে না, শুধুমাত্র মুম্বাই সমুদ্র বন্দর এবং কলকাতা বন্দর দিয়ে ছাড়া। তেমনি এই যে ভারতের 7 রাজ্য, বিশেষ করে 7 রাজ্যের সাথে যোগাযোগের একটা সহজ মাধ্যম হতে পারত বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের মানুষ এক শ্রেণীর মানুষ, বাংলাদেশে বর্তমান যে সরকারটি একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যে আচরণ, তাতে ভারত বুঝতে পারছে যে এদের সাথে চলা যায় না। আসলে আমাদের এই অঞ্চলে দুটো দেশ আছে, একটা পাকিস্তান আর একটা আজকের বাংলাদেশ। 10 মাসের আগের বাংলাদেশ ভিন্ন ছিল, আজকের বাংলাদেশের সাথে ভারত চলতে পারবে না, এটি এক প্রকার বুঝে গেছে। এতে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে বাংলাদেশের মানুষের, এটা বোঝা উচিত। বাংলাদেশের মানুষের আসলে ইউরোপের দেশগুলোকে দেখেও শিখতে পারে না যে একসাথে চলতে হয় আশপাশের দেশ, আর বিশেষ করে সবচেয়ে বর্ডার কান্ট্রি যেটা, তাদের সাথে একসাথে চলতে হয়। কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে ভারতের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, মিয়ানমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, অর্থাৎ প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করেছে, দূর প্রতিবেশী পাকিস্তানের সাথে সম্পর্ক নির্মাণ করেছে। এর ফল বাংলাদেশকে ভুগতে হবে, যার ফলশ্রুতিতে এই মুহূর্তে ভারত মনে করছে যে আমাদের যা কিছু করতে হবে বাংলাদেশকে মাইনাস করেই করতে হবে। তারই প্রেক্ষিতে ভারত মিয়ানমারের মধ্য দিয়ে সেভেন সিস্টার্সকে সংযুক্ত করবার একটা উন্নত ব্যবস্থা নির্মাণ করবার একটা প্রকল্প নিয়েছে। জানা গেছে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত নতুন মহাসড়ক প্রস্তাব করেছে ভারত। কলকাতা বন্দর থেকে মায়ানমার হয়ে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য নতুন করে সমুদ্র পথ বেছে নিয়েছে। চট্টগ্রাম বন্দর তাদের কোনো প্রয়োজন নেই। যে মহাসড়কটির কথা বললাম, যে এই মহাসড়ক মায়ানমারের গুরুত্বপূর্ণ মাল্টি মডেল পরিবহন প্রকল্পের সম্প্রসারণ, অর্থাৎ কলকাতা বন্দর থেকে মায়ানমারের সমুদ্র বন্দরে পণ্য যাবে, সেখান থেকে সড়ক পথে সেভেন সিস্টার্সে যুক্ত হবে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে সমুদ্র পথে একটি বিকল্প সংযোগ তৈরি হবে। ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা এই প্রকল্পকে জবাব হিসেবে উল্লেখ করেছেন। কিসের জবাব? আপনারা জানেন যে গত মার্চে বেইজিং সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে উত্তর পূর্ব ভারত ভূবেষ্টিত। তিনি আরো বলেছিলেন এই অঞ্চলের জন্য ঢাকা মহাসাগরের একমাত্র অভিভাবক, অর্থাৎ বাংলাদেশ মহাসাগরের একমাত্র অভিভাবক। ভূবেষ্টিত, সেখানে কোনো সমুদ্র নেই, সমুদ্র আছে বাংলাদেশে। এই দুর্বলতাটাকে ভয় দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস। শিলংয়ের কাছে মাও লিমখুং থেকে শিলচরের কাছে 5 গ্রাম পর্যন্ত NH6 বরাবর 167 কিলোমিটার দীর্ঘ একটা 4 লেনের মহাসড়ক উত্তর পূর্ব ভারতের প্রথম উচ্চগতির প্রকল্প। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের পক্ষে NHIDCL এটি বাস্তবায়ন করছে। 2030 সালের মধ্যে এর কাজ শেষ হবার আশা করছে ভারত সরকার। অন্যদিকে মায়ানমারের মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে হচ্ছে। এটি কলকাতা সমুদ্র বন্দরকে মায়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়া বন্দরের সঙ্গে সংযুক্ত করবে। আপনারা জানেন যে মায়ানমারের যে রাখাইন রাজ্য, সেই রাখাইন রাজ্যের সিতোয়া বন্দর, এই সিতোয়া হচ্ছে রাখাইন রাজ্যের রাজধানী। এখানে ভারত একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে। কলকাতা বন্দর থেকে সিতোয়াতে পণ্য যাবে, সেখান থেকে সিতোয়া থেকে সড়ক পথে সেভেন সিস্টার্সে পৌঁছে যাবে। এই সিতোয়া বন্দর কালাদান নদীর মাধ্যমে মায়ানমারের পালেতোয়া এবং সেখান থেকে সড়ক পথে মিজোরামের জরিনপুইয়ের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ নদী পথেও যাবে, সড়ক পথেও যাবে।
বাংলাদেশের মানুষ মনে করে যে ভারত আমাদের ছাড়া কিছু করতে পারবে না, আমাদের ছাড়া আমাদের এখানে পণ্য রপ্তানি না করলে ভারতের ক্ষতি হবে, ভারতে যদি আমরা না যাই ভারতের ক্ষতি হবে। এগুলো আসলে ক্ষুদ্র সংকীর্ণ চিন্তার অংশ। এই যে বাংলাদেশ দিয়ে সেভেন সিস্টার্সের যে করিডোর, এটি হলে কি হতো, বাংলাদেশের সাথে কানেক্টিভিটি তৈরি হতো, বাংলাদেশ দুটো পয়সা হলেও তো এটার ভাড়া পেত, সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে, কানেক্টিভিটি থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের আশপাশের সাথে কানেক্টিভিটি নেই, ভারতের সাথে কানেক্টিভিটি নষ্ট করছি, মিয়ানমারের সাথে কানেক্টিভিটি নষ্ট করছি, যাবে কোথায় আমরা কিন্তু আমাদের অবস্থা কিন্তু ভয়ানক। বাংলাদেশের রাজনীতি যেন কিছুতেই শান্ত হচ্ছে না। এদিকে সম্প্রতি সব আলোচনা, সব দৃষ্টি গিয়ে পড়েছে ঢাকা ক্যান্টনমেন্টের উপরে। কি হচ্ছে গতকাল সারা রাত গুজবে ভেসেছে ভার্চুয়াল মিডিয়া। অনেকেই দাবি করেছেন যে ঢাকা ক্যান্টনমেন্টে সারা রাত গোলাগুলি হয়েছে, উইচ ওয়াজ নট ট্রু। ঢাকা ক্যান্টনমেন্টে একটা উত্তেজনা বিরাজ করছে, কিন্তু একেবারে গোলাগুলির পর্যায়ে সেটি না। তো ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ করে সেনা প্রধানের ভূমিকার দিকে অনেকেই তাকিয়ে আছে যে তিনি আসলে কি করতে চাচ্ছেন। তো এরকম করে সে মানে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের কথা খুব শুনছি, যিনি আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও, তার সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং এটা সত্যি, এটি গুজব বলে উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। এটার অনেকগুলো কারণ রয়েছে। তার একটা কারণ হলো যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার এই বাংলাদেশে যে হিউম্যান করিডোরের কথা বলা হচ্ছে এবং ডক্টর ইউনূস যে আনকন্ডিশনালি জাতিসংঘের কাভারে আমেরিকার হাতে হিউম্যান করিডোরের নামে টেকনাফের একটা জায়গা একদম পুরো ছেড়ে দিচ্ছেন, কক্সবাজারের বেশ কিছু অঞ্চল, সেখানে সেনাপ্রধান কিছু কথা বলেছেন। সেনাপ্রধান হিউম্যান করিডোরের পুরো বিপক্ষে নয়। আমি এর আগেও বলেছিলাম যে সেনাবাহিনীতে এই করিডোর দেওয়া নিয়ে একটা বিরোধ আছে। যারা আমার অনুষ্ঠানগুলো নিয়মিত দেখেন তারা হয়তো মনে করতে পারেন। তো সেনাপ্রধান একটা কন্ডিশন দিয়েছে, আগে সব রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে হবে, তারপর সেই রোহিঙ্গাদের সমর্থনে যে মানবিক সহায়তা কার্যক্রম, ফুড, মেডিসিন, সেগুলো তখন এই করিডোর দিয়ে দেওয়া যাবে। কিন্তু যেহেতু এই করিডোরের পিছনে একটা হিডেন এজেন্ডা আছে বলে মনে করা হচ্ছে, এটা জাতিসংঘের কাভারে আসলে আমেরিকা এবং আমেরিকার সমর্থক যারা আছেন তারা আসলে আরাকান আর্মিকে আর্মস এবং যুদ্ধের অন্যান্য রসদ সরবরাহ করতে চায়। তো এটা নিয়ে একটা কেওয়াজ চলতেছে। ওইদিকে লেফটেন্যান্ট জেনারেল কামরুল ডক্টর ইউনূসের পক্ষে কাজ করছে, এই মানবিক করিডোর এগুলো দেখাশোনা করছে বেসিক্যালি ডক্টর ইউনূসের পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমানকে আপনারা নিশ্চয়ই চেনেন, যাকে সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার আগে তিনি এবং এখনো আছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা। সো তিনি একজন বাংলাদেশি আবার আমেরিকান নাগরিক, তিনি দ্বৈত নাগরিকত্বের অধিকারী এবং তিনি এই ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদে বেসিক্যালি আমেরিকান পারপাস যারা সার্ভ করছে তাদের মধ্যে একজন। ডক্টর খলিলের সাথে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের একটা দহরম মহরম আছে এবং তারা দুজন মিলে এই করিডোরের পক্ষে কাজ করছে। ওয়ারাজ জেনারেল ওয়াকার এবং তার পক্ষে যারা রয়েছেন, যেসব লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল রয়েছেন, তারা এই মনে করেন যে এই হিউম্যান করিডোরের নামে যদি আমরা এখানে আরাকান আর্মিকে সাপোর্ট করি, এখানে যদি আমেরিকান আর্মস আসে, তাহলে বাংলাদেশ একটা যুদ্ধের ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তো বাংলাদেশ এই মুহূর্তে একটা যুদ্ধ করবার মতো অবস্থায় আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে। তো এই নিয়ে কিন্তু সিরিয়াস টেনশন, এটা জাস্ট মতবিরোধ বলে আর বলা যাচ্ছে না। তো জেনারেল ওয়াকারকে পারলে সরিয়ে দেয়, শুধু জেনারেল ওয়াকার না, আমি আগেও বলেছি, এখন শুনছি যে 3 বাহিনীর প্রধানকেই সরিয়ে দেওয়ার জন্য ডক্টর ইউনূস এর উপদেষ্টা পরিষদ চেষ্টা করছেন, কিন্তু যেহেতু প্রেসিডেন্টের সই ছাড়া তাদের সরানো যাবে না, তো সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু। প্রেসিডেন্টের কাছে এর আগে ফাইল গেছে বলে শুনেছি এবং তিনি সেই ফাইল ফিরিয়ে দিয়েছেন। এদিকে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের এই পিএসও হিসেবে চাকরি থাকবে কিনা, তিনি কি হাউস অ্যারেস্ট কিনা, এটা নিয়ে কিন্তু এখন বেশ কথাবার্তা শোনা যাচ্ছে। তো এই অবস্থায় নতুন করে একটা থ্রেট এসেছে। 1 কোটি মানুষ ঘেরাও করবে যমুনা, এনসিপি বলে আমরা কাউরে কমো না। আরে বেটা, তোরা কইলে ক, না কইলে না ক, তোদের কয় কি আহে যায় নাকি? হ্যাঁ, তোদের কয় কি আহে যায়? দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার মির্জা আব্বাস, মির্জা ফখরুল, তাদের একই ঘোষণা, নির্বাচনকে কেন্দ্র করে আপনার যমুনা ঘেরাওর ঘোষণা কোটি মানুষের। এটা কি সামাল দিতে পারবে ডক্টর ইউনূস? যেদিকে ডক্টর ইউনূসকে বর্তমান সেনাবাহিনী নিজেই মনে করেন গৃহবন্দী করে রাখছে, তিনি নজরবন্দিতে আছে। এটা কি পারবে? এখন কথা হচ্ছে বর্তমান এনসিপিকে নিয়ে ধরা পড়ছে যমুনা। এনসিপি বলে আমি আওয়ামী লীগ আর বিএনপিকে আব্বা কমু না। কয় আব্বা কেল্লেগা কবি না? কয় আমার আব্বা তো জামাত আর পাকিস্তান। আরে বেটা, তোরে আব্বা ঢাকাই ছাড়ুম। কে কয়? মির্জা আব্বাস। আর উল্টো দিকে নাহিদ আর আসিফ কি কয়? আমাকে হেডাম আছে। কি এর হেডাম? আরে আমাকে ইউনূস। কয় কোন ইউনূস? আরে সুদখোর ইউনূস। কয় কি করছে? কয় আমাকে ক্ষমতা দিয়ে দিব।
আমাগো এমপি বানাই দিব, মন্ত্রী বানাই দিব, বিএমপি যতই কোক 1 কোটি মানুষের ঘোষণা দিব। এইদিকে আমরা তো আরেকটা চাল চাচ্ছি। কয় মিয়া কি চাল দিছেন? কয় আরে জানেন না? কয় না না, কি হয়েছে? আরে হয়েছে কি, শেখ হাসিনার আমলে ওই যে আওয়ামী লীগ শত শত যে সেনাবাহিনী কর্মীদের পাকিস্তানি পন্থী এদের যে বহিষ্কার করছে না, কয় হ, কয় আমাদের অনুসার জামাত বুদ্ধি দিছে। কয় কি বুদ্ধি? কয় এদেরকে লেলাই দিবার লেগা, রাজপথে নামাইবার লেগা, যাতে বিএনপি সুযোগ না পায় এদের কারণে রাজপথে নামার জন্য। বুঝতে পারলেন? এই হচ্ছে বর্তমান এনসিপির ঘটনা। মনে করছে কেউ জানবো না, কিন্তু আসল খেলা তো বর্তমান খেলবে এখন বিএনপি। আমি আওয়ামী লীগের সমর্থককারীদের বলতে চাই, আপনারা সবাই বিএনপির এই কর্মসূচির সাথে জড়িয়ে যাবেন, প্লিজ যে কোনোভাবে জড়িয়ে যাবেন নির্বাচনকে কেন্দ্র করে। কারণ বিএনপি এই নির্বাচনে আওয়ামী লীগকেও ফিরাতে চায়। বিএনপি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে না। আপনার 1 কোটি মানুষ মির্জা আব্বাস আর মির্জা ফখরুলের নেতৃত্বে তারা ডক্টর ইউনূসের যমুনা ভবন ঘেরাও করতে রওনা করে দিবে ইনশাল্লাহ। দেখতে পারবেন অচিরেই, এটা কালকেও হতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো একটু চোখ কান খোলা রাখবেন। যখনই দেখবেন যে বিএনপি আপনার রাজপথে নেমে গেছে, আপনারাও তাদের সাথে নেমে যাবেন কাঁধে কাঁধ মিলিয়ে। বুঝতে পারছেন? একটু যদি রাগ যদি থেকেও থাকে সাইডে রেখে কি করবেন, দেশের সার্বভৌমত্বর জন্য ভাই হলেও বর্তমান একত্রে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামতে হবে। ওই যে একটা কথা আছে না যে নেতৃত্ব থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, বোঝেন নাই? বর্তমান হয়ে গেছে দেশ বড় ভাই। দেশের জন্য সবাইকে রাগ হিংসা বিদ্বেষ বাদ দিয়ে একত্র হয়ে নামতে হবে, যমুনা ভবন ঘেরাও করতে হবে। বুঝতে পারছেন? ওই এনসিপি বা সমন্বয়কারীরা দেখবেন বর্তমান পুরো সাইলেন্ট, তারা টোটালি সাইলেন্ট ইস্যুতে মনে করেন যাচ্ছে। কেন যাচ্ছে? রিজন হচ্ছে তারা মাল্টিপল ভিসার জন্য দৌড়াদৌড়ি করতে করতে দেখেন পায়ের তলার যে জুতা আছে সেটা মনে হয় অর্ধেক ক্ষয় হয়ে গেছে, পাচ্ছে না আর পাবেও না। কারণ কেন? কারণ বাংলাদেশ সেনাবাহিনীর থেকে বা আপনার থেকে নিষেধাজ্ঞা আছে, এরা যাতে কোনোভাবেই দেশ থেকে চলে যেতে না পারে। অন্যদিকে এদের কূটনৈতিক পাসপোর্ট কিন্তু সেনা প্রধানের হাতে। সেনা প্রধান কিন্তু এদের কূটনৈতিক পাসপোর্ট জিম্মা করে রাখছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এখন দেখার বিষয় যে এনসিপির যেই চিকুন মাইরের খেলা, আপনার কি বলে এই পিনাকির যে চিকুন মাইরের খেলা, এটাকে রুখে দিতে পারে কিনা বিএনপি, এটা হচ্ছে দেখার বিষয়। যে যমুনা ভবন ঘেরাও করব, আর এনসিপি মনে করছে যে তারা বা তাদের প্ল্যান কেউ জানতে পারবে না। গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে না যে রাতের বেলায় কথা আসতে বইল। কেন? আরে মিয়া দেওয়ালেরও কান আছে, শুনতে পাবে। বোঝেন নাই? ওই দেওয়ালের কান দিয়ে শুনে ফেলছে ভাই, কিচ্ছু করার নাই। বুঝতে পারছো? তোমাদের অবস্থা শেষ, তোমরা গেছো ফিনিশ, তোমাদের খেলা অলমোস্ট ডান, শেষ। তোমরা ভাই দেশ থেকে না পালাতে পারবা না কিছু করতে পারবা, দেখতে পারবা তোমাদের সব করার সমন্বয়কের শেষ পরিণতি কি হয় দেখতে পারবা। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।